দর্শক, ঈদের শুভেচ্ছা। স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক। সময় দিয়েছেন আপনি আজকে আমাদের। এবং একই সাথে আমাদের অন্যান্য অতিথিরা পর্যায়ক্রমে যুক্ত হবেন, যদিও এর মধ্যে যুক্ত আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ এবং একই সাথে অধ্যাপক আক্তার মাহমুদ, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ। আমরা তাদের কাছে যাব, তবে তার আগে নিউজ পোর্টালগুলো এক নজরে দেখে আসতে চাই। আমাদের হাতে আছে প্রথমে আগামীর সময়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইপ্রাসে এসালমের সম্পত্তি জব্দ, ৮ বিলিয়ন ইউরো পাচার তদন্তে নতুন মোড়। এটি কিছুক্ষণ আগের আসলে খবর আমরা দেখেছি যে সাইপ্রাসে এসালমের সম্পত্তি এরই মধ্যে সেই দেশের আদালত সেখানে জব্দের নির্দেশ দিয়েছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপ, মালদ্বীপকে হারাতেই ঘাম ঝরল। গরুর চামড়া 400, ছাগলেরটা ফ্রি। এটি বরিশালের খবর বলছে। কোরবানি দিতে গিয়ে আহত, ঢামেকে চিকিৎসা নিলেন 100 জন। বিশ্বকাপ নিয়ে তাদের প্রতিবেদন, 2-3 সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার। পরের পোর্টাল যদি আমরা দেখি, প্রথম আলো আমাদের হাতে আছে। মালদ্বীপের বিপক্ষে ঘাম ঝরানো জয়, সেমিফাইনালে বাংলাদেশ। এইটি অবশ্যই একটি ভালো খবর, আনন্দের খবর। সেই খবরের পাশাপাশি যদি আমরা দেখি, 6 নবজাতকের মৃত্যু, 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আজকে। এবং চট্টগ্রামের কর্ণফুলীতে বাস লেগুনা সংঘর্ষে নিহত হয়েছে 3 জন, আহত হয়েছে 7 জন। সাভারে শিল্পনগরে আসতে শুরু করেছে চামড়া, দামে অসন্তুষ্ট বিক্রেতারা। এটা কিছুক্ষণ আগের খবর। এবং চিড়িয়াখানায় মহিষ, ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের ভিড়। আমরা জানি যে পুরো এই ঈদের সময়টাতে এই মহিষটি বেশ আলোচিত ছিল। শেষ পর্যন্ত এখন সে চিড়িয়াখানায় আছে, তাকে দেখতে আজকে ঈদের দিনে অনেকেই গেছে। আমাদেরও কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন ছিল সেটি নিয়ে। এর পরের পোর্টাল যদি আমরা দেখি, বাংলা ট্রিবিউন। লেবাননে ইসরায়েলের হামলায় নারী শিশুসহ 4 বাংলাদেশি আহত হয়েছে। এবং সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে কোরবানির চামড়া। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে নতজানু করতে চায়, খামেনি সে খবর। নানা রকম খবর আসলে আছে গণমাধ্যমগুলোতে। যেমনটা এর আগে আমাদের বলছিলাম দর্শক, আমাদের সহকর্মী এর মধ্যে যুক্ত হয়েছেন এবং আরেকজন অতিথি অধ্যাপক আক্তার মাহমুদ, নগর এবং অঞ্চল পরিকল্পনাবিদ, তিনিও যুক্ত হয়েছেন। সকল খবরের ভিড়ে আজকে আসলে ঈদের দিন সকালবেলা নানা ব্যস্ততার মধ্যে আসলে পুরো দেশবাসী ছিলেন। তবে ব্যস্ততার মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু নগরের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। কারণ বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি, এরই মধ্যে 2 সিটি কর্পোরেশন থেকে নানা রকম উদ্যোগের কথা বলা হয়েছে এবং তারা একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন যে 12 ঘন্টার ভিতরে বেশিরভাগই বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। এই বিষয়ের খবর আমাদের সহকর্মী রেখেছেন দিনভর সবুজ মাহমুদ। আমরা তার কাছ থেকে সর্বশেষ খবর নিতে চাই যে শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন পারল কিনা তাদের যে নির্ধারিত সময়টি দেওয়া হয়েছে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের বিষয়টি, সেটি পুরোপুরি করতে। সবুজ মাহমুদ, অনেক ধন্যবাদ, স্বাগত এবং ঈদ মোবারক। দিনভর নানা ব্যস্ততার মধ্যে আপনার গেছে এবং একই সাথে এই সংবাদ সংগ্রহের জন্য আপনার ব্যস্ত সময় পার হয়েছে। আপনার কাছে জানতেই চাই, সিটি কর্পোরেশন 2 সিটি কর্পোরেশনই যে ধরনের সময়সীমার কথা বলেছে যে তারা বর্জ্য ব্যবস্থাপনা বেশিরভাগই নিরসন করে ফেলতে পারবে, আসলে মাঠ পর্যায়ের চিত্রটি কি? ধন্যবাদ তানিয়া, আপনাকেও ঈদ মোবারক। আমি সারাদিন এই বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ খবর নিচ্ছিলাম এবং যেটা দেখেছি যে সিটি কর্পোরেশন, উত্তরের সিটি কর্পোরেশন রাত 8টায় সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছে যে ওনারা যে সরকার নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যেই তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে তারা সক্ষম হয়েছে। এবং একই সাথে 9টায় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক উনি জানিয়েছেন যে তারাও একইভাবে সফল হয়েছে। যদিও দক্ষিণের যে বর্জ্য ব্যবস্থা আছে সেটা পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে তাদের সময়টা, লক্ষ্যমাত্রাটা সেট করা হয়েছিল 12 ঘন্টার। সেই দিকে দুঃখিত, উত্তরের 12 ঘন্টা এবং দক্ষিণে 8 ঘন্টা। কিন্তু এই কাছাকাছি সময়ের মধ্যেই তারা করতে পেরেছে বলে দাবি করছে। কিন্তু আমরা বাস্তবে কি
কিন্তু যেটা দেখেছি যে হয়তো পাড়া মহল্লার যে বর্জ্যগুলো আছে যেটা কোরবানির মাধ্যমে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে স্থানীয় লোকজন এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা সেগুলো অপসারণ করতে পেরেছে। কিন্তু যেই জায়গাগুলোতে হাট ছিল সেই হাটের জায়গাগুলোতে কিন্তু পুরোপুরি বর্জ্যটা সরানো সম্ভব হবে না। আমি বেশ কয়েকটি হাটে গিয়েছি যেগুলো হচ্ছে যে সিটি কর্পোরেশনের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে, যে কিন্তু একটা বিষয় শর্ত দেওয়া ছিল হাট ইজারাদারদের কাছে যে আপনারা হাট শেষ হওয়ার পর যে এই বর্জ্যগুলো হাটের মধ্যে বিদ্যমান থাকবে যায় মাঠের মধ্যে বা রাস্তায় যেখানেই হোক, সেখান থেকে কিন্তু ইজারাদারদেরই দায়িত্ব ছিল যে সেই বর্জ্যগুলো অপসারণ করার জন্য। কিন্তু অনেক অংশে আমরা দেখেছি যে পুরোপুরি সেই বর্জ্যগুলো না সরানোর কারণে সেখানে আপনি সিটি হাটের কথা কর্পোরেশনের বলছিলেন, লোকজন। একটি হাট নিয়ে আসলে বেশ আলোচনা হয়েছে গত 2-3 দিন ধরে, সেটি হচ্ছে উত্তরার মেট্রো রেল স্টেশনের নিচে যে হাটটি, সেটিরও কোনো খবর আপনার কাছে আছে কিনা? সেটি কি আসলে পরিষ্কার করা গেছে বা সেই হাটটিকে অপসারণ করা হয়েছিল শেষ পর্যন্ত? এক্স্যাক্টলি এই যে এই মেট্রো রেলের নিচে যে হাটটি বসেছিল সেই একই চিত্র কিন্তু আমরা অন্য হাটগুলোতে দেখেছি। মেট্রো রেলের থেকে একই রকম চিত্র দেখেছি, যেখানে হাট হওয়ার কারণে আসলে আপনি জানেন যে গরুর গোবর থেকে শুরু করে অন্যান্য খড় কুটা এবং পানি সবকিছু মিলে বৃষ্টি হয়েছে, একটা কাদা মাটি অবস্থা থাকে। তো এই হাট যে জায়গাগুলো ছিল একটু অগোছালো এবং এই জায়গাগুলোতে বর্জ্য কিছুটা রয়ে গেছে, যার কারণে পাড়া মহল্লার পাশাপাশি কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে অতিরিক্ত শ্রম দিতে হয়েছে এই হাটের ময়লা পরিষ্কার করার জন্য। এবং উত্তরের যে প্রশাসক আছেন তাকে আমরা প্রশ্ন করেছি যে হাট ব্যবস্থা হাটে ইজারার মধ্যে শর্ত ছিল যে বর্জ্য পরিষ্কার করতে হবে, কিন্তু তারা সেটা করেনি। কিন্তু আপনার ঠিক এই জায়গাটাতেই আমি আপনাকে একটু থামাতে চাই। এই যে যারা ইজারা নিয়েছিল হাটের, তাদের সাথে বিষয়টি ছিল যে তারা হাটটি পরিষ্কার করে দেবেন, সেই ব্যবস্থাটি তাদের মাধ্যমে হয়তো হবে। অধ্যাপক আক্তার মাহমুদ, আমরা আপনার কাছে জানতেই চাই, আমরা বছরের অন্যান্য সময়ের থেকে ঈদের এই সময়টাতে, বিশেষ করে ঈদুল আজহার ঈদের সময়টাতে, এবং এটি 3 দিন ব্যাপী আমরা জানি আমাদের উৎসবটি চলে, সেই সময় বর্জ্যর পরিমাণ অন্যান্য সময়ের থেকে বেশি হয়, কারণ অন্য সময়ের বর্জ্যের সাথে এইটি অ্যাডেড হয়, আরও বেশি পরিমাণে হয়। সেখানে যখন এই ধরনের উদ্যোগের কথা আমরা শুনি যে যারা হাট ওখানে ইজারা দেবে তারাই হচ্ছে জিনিসগুলো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবে যখন সেটি শেষ হয়ে যাবে, কিন্তু কখনোই আমরা দেখিনি যে তারা আসলে সেই দায়িত্বটি পালন করেন, তারা যেনভাবে সেখান থেকে আসলে চলে যান। এই জায়গায় কোনো আইনিভাবে কি আসলে তাদেরকে আটকানোর কোনো সুযোগ আছে? কারণ সচেতনতা বলেন, আপনারা অনেক সময় বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, সরকারও নানা সময় আসলে অনেক কথা বলছে, কিন্তু কেউ তো শুনছে না কারো কথা। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে ঈদ মোবারক। আসলে মানে পাড়া মহল্লাতে যে অবস্থাটা ছিল সেটা জনগণের অংশগ্রহণ এবং জনগণের যে সচেতনতা মধ্য দিয়ে কিছুটা হলেও রক্ষা হয়েছে, কিন্তু যে হাটগুলো আছে সেই হাটগুলোর অবস্থা এখনো কিন্তু খারাপ। আমি উত্তরায় থাকি, আমি আজকে বিকেলে কিন্তু ওই হাটে মানে গিয়েছিলাম উত্তরা 3rd ফেজে, এবং ওটার হাটের যে অবস্থা সেটা একেবারে বিধ্বস্ত নগরীর মতো লাগে। এবং শুধু রাস্তা থেকে কিছুটা ময়লা সরালেও কিন্তু হাট তো একটা বিরাট এলাকা নিয়ে ছিল এবার, এবং সেখানে অসম্ভব খারাপ অবস্থা। আপনি জানেন যে রোডের ডিভাইডারের যে গাছগুলো ছিল সেই গাছগুলোর অবস্থা খারাপ হয়েছে, এবং নিচে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এগুলো হয়েছে, কিন্তু এখন ম্যানেজমেন্টের দিক থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে ইজারা যারা নিচ্ছেন তাদেরকে যথাযথ শর্ত সাপেক্ষে এবং শর্ত দিয়ে যদি এই কাজগুলো করা হয় আরেকটু ভালো ব্যবস্থাপনা নিশ্চয় করা যাবে। কিন্তু এটা সঠিকই বলেছেন, যারা বিক্রয় করতে আসে, যারা গরু নিয়ে আসে, তারা কিন্তু মানে ঈদের আগে মানে আগের রাতেই পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং যারা ইজারাদার তাদেরকে এই ব্যবস্থাটা নিতে হবে, তাদের অতিরিক্ত লোকবল এবং তাদের যেই ব্যবস্থা সেখানে তাদেরকে এই দায়বদ্ধ করতে হবে। দায়বদ্ধ করার ছাড়া তো আর আপনার কোনো পথ নেই। সিটি কর্পোরেশন গুলোর এক ধরনের প্রস্তুতি থাকে, সেটা হচ্ছে ময়লাগুলো সরানোর জন্য, সেটা হচ্ছে পাড়া মহল্লার যে কুরবানের পরে যে ময়লাগুলো হয় সেগুলো সরানোর জন্য তারা কখনো 15,000 কখনো 16,000 অতিরিক্ত মানুষকে তারা নিয়োগ দেয় মানে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে।
তো তারা কিন্তু কাজ করে এবং তাদের যে নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করে তার কিছু ফলাফল কিন্তু অবশ্যই আমরা দেখি, কিন্তু আমাদের হাটগুলোর অবস্থা আসলে ভালো না। তবে এখানে শুধু দায়বদ্ধতা না, আমি বলবো যে যখন কার্যাদেশ দেওয়া হয়, যখন মানে কার্যাদেশ দেওয়া হয়, সেই কার্যাদেশের মধ্যে যেন পেনাল্টির ব্যবস্থাটা রাখে। জরিমানা যদি আপনি না করেন তাহলে হবে না। আর আরেকটি কথা আমি বলে রাখি যে হাটের যে মানে এলাকাটা সুনির্দিষ্ট করা থাকে, তার বাইরেও যখন এই গরু এবং অন্যান্য পশুগুলোকে নিয়ে ক্রয় বিক্রয়ের মানে কাজগুলো হয়, তখন সেখানে প্রচন্ড রকমের অসুবিধা হয়। যারা রাস্তা ব্যবহার করে তাদের তো হয়ই, এবং রাস্তার পাশে যে গাছপালাগুলো আছে সেগুলোর অবস্থা অনেক পরিবেশ ভয়ঙ্কর ভাবে সেখানে নষ্ট হয়। এলাহিনে আজকাল আপনার কাছে আসতে, সেটি হচ্ছে আমরা আসলে প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হই। উৎসবের পাশাপাশি আমাদের এক ধরনের এই সমস্যার মধ্যে আসলে পড়তেই হয়। যেটা আমাদের আরেকজন অতিথি বললেন যে যখন ইজারা দেওয়া হয় তখন আসলে সে যদি ওই ব্যবস্থাপনাটি ঠিকমতো না করে তাহলে তাকে এক ধরনের জরিমানার আওতায় নিয়ে আসার যে বিষয়টি, এটি কেন আমরা আসলে করতে পারি না? মানে কোথাও কি আসলে দেখেন কোনো অবহেলা বা কোনো ফাঁকি আছে এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং কুরবানির ঈদ, বড় ঈদ, ঈদুল আজহা, অনেকভাবে ঈদকে আমরা করি, এটাকে বলে থাকি আর কি। তো যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হলো যে উনি যেটা বলেছেন, আমি মনে করি আগের থেকে অনেক বেশি লোকেরা সচেতন। আমি ধরেন বড় বড় যে কমপ্লেক্সগুলি আছে, হাউজিং কমপ্লেক্সগুলি, ওখানে কিন্তু তারা নিজেরাই এটাকে পরিষ্কার করে ফেলায় এবং এখন এরকম প্রচুর অনেকেই আছে নিজেরাই তারা পরিষ্কার করে এবং নির্দিষ্ট জায়গায় তারা বর্জ্যগুলি রাখে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন লোক এসে নিয়ে যায়। আমি এটার সাথে সম্পূর্ণ একমত। যখন ইজারা দেওয়া হয়, আমাদের তো মানে এক একটা অভিজ্ঞতাগুলি কেন, অভিজ্ঞতা আমাদেরকে মানে পরের স্টেপ নেওয়ার জন্য সাহায্য করে, পরে আমি কী স্টেপ নেব। তো এখন আমাদেরকে এই অভিজ্ঞতা হলো যে এই বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে সরকারের একটা বেঁধে দেওয়া নিয়ম, বেঁধে দেওয়া সময়কে প্রশাসকরা কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা যথাযথ সম্পন্ন করেছে। এবং আমি মনে করি যে তাদের তো নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে তারা এটা পিক আপ করে, কিন্তু ওই জায়গাটাই যারা নিয়ে যায় তারা কিন্তু এই পাড়া মহল্লার সাধারণ লোকগুলি নিয়ে যায়, যে তার এলাকাগুলি নিজেই পরিষ্কার করে রাখে। সুতরাং নগরবাসী কিন্তু অতীতের তুলনায় অনেক অনেক বেশি সচেতন তার এলাকায়। কিন্তু হাটের যে ব্যাপারটা, এটা মনে হয় যে যখন ইজারা দেওয়া হয়, এবার যেহেতু আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন যথাযথভাবে কাজগুলি সম্পন্ন করতে পেরেছে, এটার কিন্তু একটা সাফল্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হাটের ব্যাপারে বিপর্যয় ঘটছে। হাট যারা ইজারা নিয়েছে তাদের শর্ত ছিল পরিষ্কার করে নাই, কিন্তু পরিষ্কার না করলে কি হবে, যারা নিয়েছে তাদের সে ব্যাপারে কোনো ক্লজ নাই। সুতরাং উনি যেটা বলেছেন যে আমি 100% একমত, যাতে আগামীতে, যাতে এবার তো চলে গেল, আগামীতে যারা ইজারা নেবেন তাদেরকে একদম সুনির্দিষ্টভাবে তাদের জরিমানা নির্ধারণ করে দেওয়া। তুমি যদি পরিষ্কার না করতে পারো তাহলে তোমাকে এই জরিমানা দিতে হবে। তবে ওই কী বলে, লাভের থেকে বড়টা অংশ চলে গেলে তখন ওরা করবে। তা এই ব্যাপারে হ্যাঁ, এটাই হতে হবে। জরিমানার ব্যাপারে আমি একদম 100% মানে একমত যে ইজারাদারদের জরিমানা নির্ধারণ করে দিতে হবে। আচ্ছা, আমরা ইজারাদারদের জরিমানা করলাম বা এই ধরনের একটি ব্যবস্থা হয়তো কঠোরভাবে আগামী দিনে যদি নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, কিন্তু আপনি সাধারণ মানুষের সচেতনতার কথা বলেছেন, কিন্তু যেই উদাহরণটি আপনি দিলেন সেটিতে হয়তো যারা একটু শিক্ষিত বা যেসব এলাকাগুলোতে হাউজিং সোসাইটির মতো একটা ব্যবস্থাপনা আছে, অ্যাপার্টমেন্টের মতো ব্যবস্থাপনা আছে, কিন্তু এর বাইরে আমরা জানি মধ্যবিত্তরা থাকেন, বস্তিবাসীরা থাকেন, সেখানে আরও অন্য পেশার মানুষরা থাকেন, তারাও যখন হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনার ভেতরে যুক্ত হন, অর্থাৎ তারাও যখন তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশুটি তারা কোরবানি দেন, তখন কিন্তু অনেককেই দেখা যায় তারা আসলে ঠিক সেখানে না, এখানে আসলে আগের তুলনায় আমি মনে করি যেমন পাড়া মহল্লায় থেকে এটা বেশি ঘটে, যে একটা সরু গলির মধ্যে দুপাশে বিল্ডিং, ওদের আর অন্য কোনো জায়গা নাই, রাস্তার উপরে সকালবেলা গরু ফেলে দিল, জবাই করলো, হলো। আমি দেখেছি যে ওরা পানি ধুয়ে পরিষ্কার করেই করে। এখন অনেক অনেক হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। তারপরেও আমাদের একটা মানে কি বলে যে প্রত্যেকবারই একটা ন্যাচারালি হয়, আমাদের কি বলে সুবিধা হয়, বৃষ্টি আসে অনেক সময় নিজেই ধুয়ে নেয়।
তারপরে যে ব্যবস্থাগুলি আছে এগুলিকে আর একটু কঠোর হওয়া। এই ব্যাপারে আমি মনে হয় যে পাড়া বেসিক্যালি হাউজিং কমপ্লেক্সগুলি বাদ দিলেও পাড়া মহলগুলি বেশি হয়। যেমন মানে মালিবাগ এলাকা, শাহজাহানপুর এলাকা, যেখানে এই ধরনের হাউজিং নাই, কিংবা বাসাবো যেসব জায়গায় ছোট ছোট রাস্তা, দুপাশে বড় বিল্ডিং, তারা কিন্তু অনেক সচেতন। আমি মনে করি যে কারণ হলো যে ওইখান থেকে তার ছেলেমেয়েরা যাতায়াত করে না। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে আসি। রাজধানীতে সময় মেনেই আবর্জনা সরাচ্ছে 2 সিটি। দিনের শেষ ভাগেও অনেকে কোরবানি দেয়, চাপ বেড়েছে ব্যবস্থাপনায়। বস্তায় কাঁচা চামড়া বেচা কেনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের, বাড়তি খরচের অজুহাত আড়তদারদের। ঈদের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 17 জন। রাজধানীতে কোরবানির মাংস কাটতে গিয়ে আহত শতাধিক। ঈদে কারাগারে বন্দীদের জন্য বিশেষ আয়োজন ছিল, স্বজনদের সাথে দেখা ও বাসা থেকে আনা খাবার খাওয়ার সুযোগ। চিকিৎসায় অবহেলার দায়ে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা, প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা বললেন স্বাস্থ্যমন্ত্রী। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। অধ্যাপক আক্তার মাহমুদ, আপনার কাছে আসতে চাই। আমাদের সাথে ঘন্টা দুয়েক আগে আরেকজন অতিথি বলছিলেন যে এরই মধ্যে হচ্ছে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। তিনি আমাদেরকে বলছিলেন সরাসরি, তখন আমাদের সাথে যখন তিনি যুক্ত ছিলেন তার ঠিক কিছুক্ষণ আগেই ধানমন্ডিতে অনেকে রাস্তার উপর কাঁচা চামড়া ফেলে রেখেছে। সেখানকার মানুষ মনে করছে যে সিটি কর্পোরেশন পরিষ্কার করেনি, কিন্তু এটি ছিল ব্যবসায়ীদের, যারা মৌসুমি ব্যবসায়ী, তারা আর কি সেখানে জড়ো করেছেন, তারা সেটি বিক্রি করবার জন্য। এবং তিনি যখন দিনভর বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন, তখন দেখেছেন অনেকে ম্যানহোল খুলে ম্যানহোলের ভিতরে নাড়ি ভুড়ি এগুলো সব ফেলে দিচ্ছেন। অর্থাৎ আমরা যতই বলি না কেন, বা সিটি কর্পোরেশন যতই আসলে এ ব্যাপারে সচেতনতা হোক, লোকবল বাড়িয়ে কাজ করার চেষ্টা করুক না কেন, কিছু কিছু জায়গায় হচ্ছে সাধারণ মানুষ এখনও এটি কিভাবে পরিষ্কার করতে হবে, এটি কিভাবে বা এই ব্যবস্থাপনার সাথে নিজেকে যুক্ত করতে হবে, সেখানে অনেকটা অনীহা আসলে কাজ করছে। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ এবং ঢাকা শহরের মতো একটি এলাকা, ঘনবসতি এবং খুব গিঞ্জি গিঞ্জি অলিগলি আমরা দেখি, বসবাস করারই একেবারেই হচ্ছে অপর্যাপ্ত অবস্থা, সেখানে এই বর্জ্যগুলো যখন জমা হচ্ছে, তার সাথে দিনের অন্য বর্জ্যগুলোও তো জমা হচ্ছে, কি করলে পরে, শুধুই কি আমরা পাইপ বদল করলে আমরা এই সমস্যা থেকে সমাধানের মুক্ত পাবো, নাকি আসলে কি করা উচিত? দেখেন, একটা কথা আমি প্রায়শ বলি, সেটা হচ্ছে যে আমরা অনেকদিন যাবৎ নগরে বাস করেও সুনাগরিক হতে পারিনি, এবং আমরা যে ভালো নাগরিক না, এটা একটা বড় এক্সাম্পল। আপনি খুব খেয়াল করে দেখবেন যে আমাদের স্বভাবের মধ্যে, আমাদের বিহেভিয়ার মধ্যে এই জিনিসটা আছে যে নিজের বাসার ভিতরের জায়গাটা শুধু পরিষ্কার থাকে, একেবারে ঠিক তার দরজার বাইরে রাস্তাতে গেলেই সেখানে সে ময়লাটা ফেলে। এবং এটা আমাদের একটা কমন টেন্ডেন্সি। আমরা এই কিন্তু এই কমন টেন্ডেন্সির মানুষটাই যখন আমাদের দেশের একটি অংশকে আমরা সবসময় বলি যে খুব সুশৃঙ্খল, অর্থাৎ ক্যান্টনমেন্ট এরিয়াতে যদি আমরা চলাফেরা করি, সে ট্রাফিক আইন মেনে চলছে, সে ফুটপাথ ব্যবহার করছে, সেখানে কিছু ফেলছে না, এবং এই মানুষটাও যখন দেশের বাইরে যাচ্ছে, সে তখন একটা ছোট চুইংগামের প্যাকেট পকেটে নিয়ে ঘুরছে, কোথাও ফেলা যাবে না কারণ আমাকে জরিমানা করা হবে, আমাকে ধরে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, আপনার কথার মধ্যেই তার উত্তরটা আছে। অর্থাৎ মানে ল এনফোর্সমেন্ট, আপনি যদি আইনটা প্রয়োগ না করতে পারেন, তাহলে প্রত্যেকেই চায় সে ওই আইনটা কিভাবে মানে ভঙ্গ করতে পারে, অথবা ওটা কাজটা ঠিক মতো না করে সে ওটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারে, এরকম একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে কাজ করে। এবং পাড়া মহল্লাতে আপনি দেখবেন যে আমাদের যে মানে কঠিন বর্জ্য যেগুলো আছে, সেগুলো রাস্তার সাইডে যে ড্রেন থাকে তার মধ্যে ফেলার একেবারে কমন একটা টেন্ডেন্সি এটা থাকে, যে কারণে এই বর্ষাতে হয়েছে এটা। বর্ষার পানি যখনই বর্ষা হয় তখনই পাড়া মহল্লাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়। তার অন্যতম প্রধান কারণ কিন্তু ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। এই যে ড্রেনগুলোতে অতিরিক্ত ময়লাগুলো মানে ফেলে, একটা হচ্ছে যে পরিচ্ছন্নতা কর্মীরা তারা কালেক্ট করে, তাদের কালেকশনের এফিসিয়েন্সিও মানে 60% মতো, বাকি 40% সে কালেক্ট করতে পারে না। এটা যেমন সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতা আছে, অন্যদিক থেকে এই যে আমরা নাগরিকের যে আচরণ,
সে আচরণটা আমরা কিন্তু করতে পারি না। আরেকটা জিনিস এবার খেয়াল রাখেন, সেটা হচ্ছে অনেকদিন যাবৎ কিন্তু ঢাকা শহরে এবং বাংলাদেশের বিভিন্ন শহর এলাকাতে স্থানীয় সরকার অর্থাৎ স্থানীয় নগর সরকার যেটা আছে তার কিন্তু প্রতিনিধিরা নাই, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলররা যখন থাকে। ছিল তখন কি আমরা আসলে খুব ভালো না, ছিলাম কি? তখনও একই অবস্থা। আমি বলি যে এইটা খুবই অল্প হলেও ম্যাটার করে, সেটা হচ্ছে একজন স্থানীয় জনপ্রতিনিধি থাকলে তিনি যেভাবে কাজে স্থানীয় পর্যায়ে উদ্যোগগুলো নেয়, এই জায়গাটা একটু মিসিং এখনো আছে। তবে আমি বলবো যে পুরোপুরি ভাবে যে আমরা নাগরিকরা আমাদের যে দায়ী দায়িত্বগুলো থাকে সেটা আমরা যথাযথভাবে পালন করি না। এটা আমরা জি। মানে আপনার মশক নিধন থেকে শুরু করে জলাবদ্ধতা থেকে শুরু করে খাল পরিষ্কার এবং দখল, পেডেস্ট্রিয়ান ওয়ে গুলো, ফুটপাথ গুলো দখল, এই প্রত্যেকটা কাজে আমরা কিন্তু নাগরিকরা ভালো নাগরিকের পরিচয় দিতে পারি না। জি। এখানে আমার দুটা প্রশ্ন আছে, বা দুটা আলোচনার মতো হতে পারে। সেটা হলো যে আমরা যে নগরের কথা বলছি, আসলে ঢাকা কতটা নাগরিক বৈশিষ্ট্য নিয়ে আমরা করছি, এটা প্রসারিত হয়েছে। কারণ ঢাকা এখন ধরেন যে প্রায় 60% 70% লোক গ্রামের লোক বাস করে, তাদের এই ঢাকার প্রতি কোনো কমিটমেন্ট নেই। সে ড্রেনের মধ্যে ফেলার এই কাজগুলি করে তো এইসব লোকেরা, যাদের সাথে ঢাকার প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই। এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আছে। সুতরাং আমরা নাগরিক বলতে, নগর বলতে যেটা বুঝি, ওই বৈশিষ্ট্য কিন্তু ঢাকায় এখন আর নাই। কারণ এইরকম বুঝি নগর বুঝি উপমহাদেশের দ্বিতীয়টা কোনোটাও নাই, যেখানে 70% কিংবা 60% গ্রামের লোক বাস করে। আমাদের সমস্ত চারপাশে তারাই। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এই যে ইজারা নেয় যারা, প্রত্যেকটা গভর্নমেন্টের সময়ে ইজারাটা পায় বেসিক্যালি ওই পলিটিক্যাল লোকগুলি। এবং আপনি জানেন যে পলিটিক্যাল পাওয়ারটা কোন পর্যায়ে আমাদের দেশে এক্সারসাইজ হয়, যে কারণে অনেক সময় দেখা যায় যে যারা ইজারাদার, যাদেরকে শর্ত দেওয়া হয়েছে, তারা শর্ত মানে না এবং তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রেও দ্বিধা থাকে ম্যানেজমেন্টের। এই প্রবলেমগুলো কিন্তু আছে। আপনি কিভাবে দেখেন? একেবারে যথাযথ। যাদেরকে কাজটা দেয়া হয় বা ইজারাটা দেয়া হয়, তারা নিজেরাও খুব প্রভাবশালী থাকে এবং কোনো না কোনো ভাবে একটা কানেকশন তো তার রাজনৈতিক পরিচয় কিন্তু এখানে থাকে। এবং ফলে যেটা হয়, তাদের প্রতি রূঢ় আচরণও করতে পারে না, যথেষ্ট পরিমাণে কঠোরও হতে পারে না। নানাভাবে এটা একটা সামাজিক পলিটিক্যাল ইকোনমি এখানে কাজ করে। এটা আপনি যথাযথ বলেছেন। কিন্তু আরেকটা কথা যেটা বললেন যে শহরের মানুষ, শহরে যারা বসবাস করে তারা কিন্তু কিছু স্থায়ী লোকজন আছে যারা দীর্ঘদিন যাবৎ নগরে বসবাস করছিল, কিন্তু নগরের বৈশিষ্ট্য একটাই এরকম, বাইরে থেকে মানুষ ইনমাইগ্রেশনে শহরে আসে, সেটা যে কোনো বড় শহরের মধ্যে আসে। কিন্তু শহরে যখন সে আসে, তার শহরের কিছু কালচারাল ব্যাপার এর মধ্যে যুক্ত হয়, তো যেটা সে গ্রামে করছিল না। এখন কথা হচ্ছে যে এগুলোকে পরিচালিত করার জন্য কিন্তু সুনির্দিষ্ট আইন থাকে এবং আইনের প্রয়োগটা কিন্তু খুব জরুরি। সব শহরে যে আপনি চলাচল করছেন রাস্তাঘাটে বা পাবলিক প্লেসে, এখানে প্রত্যেকটা কিছু নর্মস আছে, সেই নর্মস গুলো আপনাকে মেনে চলতে হবে। তখন আমরা এই নর্মসটা আমাকে জানাবে কে? এক্স্যাক্টলি, কে জানাবে? একটা হচ্ছে যে পারিপার্শ্বিকতা থেকে সে শিখে, আরেকটা হচ্ছে যে ল এনফোর্সমেন্ট, আইনের প্রয়োগ থাকতে হবে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা যদি থাকে, রেগুলারলি যদি এটাকে পরিষ্কার করা হয় এবং সে যদি জানে যে আমি এখানে একটা কাগজ ফেললে আমাকে কেউ না কেউ সার্ভিলেন্সের মধ্যে রাখছে, নজরদারির মধ্যে রাখছে, তার জন্য আমাকে একটা দণ্ডও দিতে হইতে পারে, তখনই সে বাধ্য হয়ে সে আস্তে আস্তে সুনাগরিক হয়ে ওঠে। আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই। সবুজ মাহমুদ, সামনের দিনে বর্ষার আসলে সময়ের মধ্যে আমরা অবস্থান করছি, সামনের দিনে আরো হয়তো ভারী বৃষ্টি হবে, ঢাকা শহর ডুবে যাবে, আমরা জানি। আমরা তখন এটা নিয়েও হয়তো রিপোর্ট করব, আপনিও হয়তো তখন মাঠে থাকবেন। কিন্তু যে বিষয়টি, এরই মধ্যে যখন বর্জ্য ব্যবস্থাপনারই এত দুর্বলতা, সেখানে সামনের দিনগুলোতে আমরা বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি যে রাস্তা খোঁড়া হচ্ছে, নতুন করে পাইপ বসানো হচ্ছে। যদিও সেটা নিয়েও এক ধরনের কথা থাকে যে কে কার পাইপ বসাচ্ছে কেউ জানে না, সিটি কর্পোরেশন, তিতাস বা বিদ্যুৎ বিভাগ একজনের কথা বলে। এর মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে সামনের দিনগুলোতে
আমাদের হচ্ছে ভারী বর্ষণের মধ্যে মুখোমুখি হতে হবে, অর্থাৎ ঢাকা শহর ডুবে যাবে, আমরা ধরেই নিতে পারি, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। সেখানে আপনার কাছে কি মনে হয় সবুজ, সেটি হচ্ছে যে এই যে সিটি কর্পোরেশন বা প্রশাসনকে বারবারই বিভিন্ন সময় বলা হয়েছে যে এই রাস্তার কাজগুলো শুষ্ক মৌসুমে যেন করা হয়, কিন্তু সবাই আসলে টার্গেটে থাকে যে বাজেটের একটা বিষয় থাকে এবং এই সময়টাতেই তারা করতে চায়। তাহলে সামনের দিনগুলোতে কি আমরা আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ পাচ্ছি নাকি পাচ্ছি না, যেহেতু আপনি মাঠ পর্যায়ের একেবারে খবরটা জানেন? ধন্যবাদ তানিয়া। আমি এটা নিয়ে একটি অনুসন্ধান করেছি, আমি আপনাকে সেই বিষয়টা একটু শেয়ার করি। সম্প্রতি যেই জায়গাগুলোতে, যেই এলাকাগুলো রাস্তা খোঁড়া হয়েছে, সেই জায়গাগুলোতে আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি যে ধরা যাক শেওড়াপাড়া থেকে যে কচুক্ষেত যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার দিয়ে আমি নিয়মিত যাতায়াত করি, কারণ আমার বাসাটা ওইদিকে। সেখানে কিন্তু রাস্তা খোঁড়া হয়েছে। যেই রাস্তাটা মূল রাস্তা, সেই রাস্তায় খোঁড়া হয়নি। ডানে বামে ধরা যাক যে 5-3-4-5টা বিল্ডিং এর জন্য একটা রাস্তা আছে, তারপরে একটু দূরে যে রাস্তাটা শেষ হয়ে গেছে, সেই প্রত্যেকটি রাস্তা কাটা হয়েছে। বাট যেই রাস্তাটি মূল, যেটা দিয়ে আসলে ওই পথটা দিয়ে ডানে বামে যাওয়া হয়, সেই রাস্তাটা কাটা হয়নি। তার মানে কি সমস্যা, কি ওই গলিগুলোতে সমস্যা, কি শুধু ওই ডান বামের গলিগুলোতে? আপনাকে খুবই ইন্টেনশনালি এটা করা হয়েছে, কারণ হচ্ছে যেন ওই পথ, মেইন পথ দিয়ে আসলে যাতায়াত যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ আসলে ফুসলে উঠবে, মানুষ প্রতিবাদ করবে, এই বিষয় নিয়ে বেশি আলোচনা হবে, মিডিয়ায় রিপোর্ট হবে, মানুষজন কথা বলবে। কিন্তু আপনি যদি আপনার গলি ডান বামে 2-3টা রাস্তা বা 2-3টা বিল্ডিং এর জন্য একটা রাস্তা আছে, সেইটা যদি খোঁড়া হয়, সেটা নিয়ে আসলে ওইভাবে প্রতিবাদ হয় না। তার মানে এখানে আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে খোঁড়া হয়, এবং যাতে করে এখানে একটা বড় বাজেট থাকে। এইখানে যেই বাজেটটা হয়তো বা এই সময়ের মধ্যে কাজ না শেষ হলে বাজেটটা শেষ হয়ে যাবে, টাকাটা আর তোলা হবে না, এইভাবে খোঁড়া হয়। হয়তো ওই খোঁড়াটা দরকারই ছিল না। ওই খোঁড়াটা আসলে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে গত 3 বছর ধরে ওই একই রাস্তা খোঁড়া হচ্ছে। তাহলে অন্য রাস্তা যেগুলো খোঁড়া হচ্ছে না, সেখানে কি এই মানে এটা না করলেই হতো না? এখানে আসলে অনেক বিষয় জড়িত থাকে। অনেক সময় আমরা এগুলো বুঝি বা আমরা দেখি, কিন্তু আসলে পলিসি মেকারদের আসলে কিছু করা থাকে না। আমি একটা উদাহরণ দিই। আপনি এই যে আমরা হাট নিয়ে কথা বলছিলাম, মেট্রো রেলের নিচে যে হাট বসেছে, সেখানে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় গিয়েছিলেন এবং সেখানে ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে প্রত্যেকটি গরু যারা নিয়ে এসেছে ব্যাপারী, তাদেরকে জরিমানা করতে। এখানে তো ব্যাপারীর কোনো দায় নেই। এখানে যারা ইজারা নিয়েছে, সে ইজারা নিয়ে এখানে পসরা হয়ে বসেছে, বাঁশ বেঁধে দিয়েছে এখানে গরু বাঁধতে। ব্যাপারী তো সে পঞ্চগড় থেকে এসেছে, সে তো আর জানে না যে মেট্রো রেলের নিচে আসলে হাট দেওয়া হয়নি, সে তো আর জানে না যে এখানে কোন শর্তে এইখানে হাট দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারীদেরকে কিন্তু আপনার বলা হয়েছে যে তাদের জরিমানা করার জন্য। তো এইভাবে আসলে অব্যবস্থাপনার মধ্যেই আমরা বেড়ে উঠি। তবে ব্যতিক্রম উদাহরণও কিন্তু আছে। আপনি কোন পথ দিয়ে যাতায়াত করেন নিয়মিত জানি না, আপনি গুলশান, কারওয়ান বাজার এবং আপনি দেখবেন বিজয় সরণি এলাকায় এখন কিন্তু সিগন্যাল মেলে গাড়ি চলে। এটা আমি দেখে খুবই অবাক হয়েছি। এই সিগন্যাল মেনে গাড়ি চলার সিস্টেমটা ডেভেলপ হয়েছে, কিন্তু আমরা সেই মানুষ, যে আমার একটা মানুষটা আসলে প্রশ্ন আছে, সেটি হচ্ছে আমরা যে কোনো যখন এটাকে কি বলে পরীক্ষামূলক ভালো, মানে প্রযুক্তি নির্ভর বলেন বা সবচেয়ে আপডেটেড কোনো কিছু, সেটি আমরা বেশ কিছু সিলেক্টিভ জায়গায় সেটি কেন জানি পরীক্ষা করতে পছন্দ করে এক ধরনের সিদ্ধান্ত বা মতামতের জায়গায় যাই। যেমন আপনি এই যে এআই ক্যামেরার কথা বলছেন, এখন সিগন্যাল মেলে মানুষ চলছে, কারণ এআই ক্যামেরার মাধ্যমে চলে আসছে তার সে আইন ভঙ্গ করছে কি করছে না। কিন্তু গুলশানে তো সবাই থাকছে না, বনানীতে সবাই থাকছে না, ঢাকা শহরের অন্য এলাকাগুলোর কি অবস্থা? সেই এলাকায় কেন বরং যেখানে সবচেয়ে বেশি ঘনবসতি বা গাড়ি চলাচল বেশি, অথবা যেই এলাকায় সবচেয়ে বেশি মানুষ আসলে অমান্য করে এই আইন, সেখানেই তো আসলে বসে এই পরীক্ষাটা করা উচিত যে মানুষ মানছে কি মানছে না। এই জায়গায় আমি আপনাকে বলছিলাম যে গুলশানে প্রথমে পরীক্ষামূলক ভাবে করা হয়েছিল, কিন্তু এখন কিন্তু কারওয়ান বাজারে, যেখানে আসলে সাধারণ মানুষ বেশি চলাফেরা করে, একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত লোকজন সেখানে কারওয়ান বাজারে, এখন কারওয়ান বাজারের সিগন্যালও এটা মানা হচ্ছে। তার মানে আপনাকে সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আপনাকে সিস্টেমটা ডেভেলপ করে আস্তে আস্তে মানুষটাকে অভ্যস্ত করতে হবে। এবং এটা আস্তে আস্তে, এটা কিন্তু ব্যতিক্রম উদাহরণ। আপনি সিগন্যাল মিলে কবে এই রোডগুলোতে গাড়ি মানে চলেছে আমি দেখিনি, কিন্তু এই যে সম্প্রতি সেই সিস্টেমটা ডেভেলপ হওয়ার কারণে কিন্তু আসলে
আমরাই সেই লোকজন আসলে অভ্যস্ত হচ্ছি, এবং এক পর্যায়ে যখন এই জিনিসগুলো প্রত্যেকটি জায়গায় এক্সিকিউট হবে তখন কিন্তু আমরা আসলে এটা সিগন্যাল অমান্য করাটাই আসলে তবে এর মধ্যে ব্যতিক্রম যেন হয়ে যাবে। আবার খবর আমরা জানি কম বেশি যে এইখানে- ক্যামেরাগুলো চুরিও হয়েছে, সেরকম যেন ঘটনা আসলে না হয়। আমরা অন্ততপক্ষে যেই উদ্যোগটি নিয়ে বারবার আলোচনা হচ্ছে, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার কথা বলা হচ্ছে সড়কে, সেটিও যেন আসলে সতর্কতার সাথে এবং নিরাপত্তার সাথে হয়। জি, এখানে আমি দুটি বিষয় এখানে আলোচনা এসছে। প্রথমটা হলো যে জলবদ্ধতার একটা ব্যাপার, কিন্তু এটা ভয়াবহভাবে দেখা যাচ্ছে। আর একটা হলো যে এই রাস্তা খোঁড়াখুড়ি বা ডেভেলপমেন্ট অব্যাহতভাবে সব জায়গায় হয়ে থাকে, কিন্তু আমি দেখছি বিশ্বের অন্য অন্য জায়গায় একটা জায়গায় কোনো জিনিস একটা খোঁড়াখুড়ির ঘটনা ঘটলে আপনি সকালবেলা দেখলেন খোঁড়াখুড়ি হচ্ছে, বিকালবেলা ফেরাবে দেখলেন যে সব ঠিক হয়ে গেছে। এই দ্রুততম সময় কাজগুলি করা হয়, কিন্তু এখানে সেগুলি নাই। কারণ এখানে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদাভাবে কাজগুলি করে, কারোর সাথে কারো কোঅর্ডিনেশন নাই। এখন কি বলে যে তিতাস একটা কাজ করলো, টেলিফোন বিভাগ এটা জানলো না, তাদের সাথে কোঅর্ডিনেশন নাই। মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই যে কোঅর্ডিনেশন না থাকার ফলে জনগণের ভোগান্তির চরম পর্যায়ে হচ্ছে। আর একটা বিষয় সেটা হলো যে আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের কয়েকটা জায়গা ছাড়া, যে মনে করেন ধানমন্ডি, গুলশান, বনানী, কতগুলো জায়গা ছাড়া ঢাকা যে এক্সপান্ড করছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। ঢাকার কোনো মাস্টার প্ল্যান নাই। আইয়ুব খানের সময় একটা মাস্টার প্ল্যান করা ছিল, সেটা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ওটা আমাদের ফলো করা হয় নাই। সবচেয়ে আমি দেখলাম যে নিকুঞ্জ কদিন আগে কতটুকুন বৃষ্টি হয়েছে, নিকুঞ্জ কিন্তু ডুবে গেছে। আমি যেখানে থাকি লেক সিটিতে কিছুদিন আগেও বৃষ্টিতে পানি জমতো না, এখন চারপাশে পানি জমে যাচ্ছে। তার কারণ হলো ওই পানিগুলি যাওয়ার পাশে যে খালটা ছিল, নতুন উন্নয়ন হচ্ছে, খাল বন্ধ করে দেওয়া হয়েছে। খাল বন্ধ করে দিয়েছে। কিংবা যেটা করা হয়েছে, ধরেন আপনি যে একটা ভবিষ্যৎ দেওয়া হলো না যে এবার বহু বৃষ্টি হতে পারে, অনেক বৃষ্টি হতে পারে। ধরেন আমাদের ধুলাই খাল প্রচুর বৃষ্টি হলে যে পরিমাণ পানি এটা যেতে পারতো, ওটাকে সংকুচিত করা হয়েছে। ওই পানি যেতে পারবে না, ওভারফ্লো হবে। এবং প্রত্যেকটা খাল আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে। পানি যাবে কোথায়? অল্প বৃষ্টিতে পানিতে ডুবে যাবে। আগামীতে যে পরিমাণ পূর্বাভাস দেওয়া হচ্ছে, প্রচুর বৃষ্টি, আসলে ঢাকা শহর ডুবে যাবে। এর থেকে একটা ভালো খবর আসলে নেই বলাই যায়। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ সবুজ মাহমুদ, এবং একই সাথে ধন্যবাদ অধ্যাপক আক্তার মাহমুদ, আপনাকেও। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে। আমরা এবার কথা বলতে চাই, ঈদ তো আসলে উদযাপিত হচ্ছেই, ঈদুল আজহা। তার পাশাপাশি আমরা জানি যে এর সাথে যারা প্রান্তিক ব্যবসায়ী রয়েছেন অথবা বড়সড় ব্যবসায়ী রয়েছেন, তারা এই সময় চামড়ার একটা ব্যবসা বেশ থাকে, আমরা জানি কম বেশি। সেই ব্যবসায় এবার ব্যবসায়ী যারা বলছেন, তারা যেই ধরনের প্রত্যাশা নিয়ে এবার আশা করেছিলেন তারা যে চামড়ার দাম পাবেন পশুর, সেটি তারা পাচ্ছেন না। অর্থাৎ সামনের দিনগুলোতে চামড়াজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে বা সেটি বাইরে পাঠানোর ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা সামনে উঠেই যাচ্ছে তাদের ভাষ্যমতে। আমরা আলোচনা করতে চাই বিষয়টি নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহিন আহমেদ, প্রেসিডেন্ট ট্যানারি অ্যাসোসিয়েশনের, এবং একই সাথে আছেন মেজবা হাসান, আমাদের সহকর্মী। দুজনকেই আমরা আশা করি পেয়েছি, এবং অনেক ধন্যবাদ দুজনে যুক্ত হয়েছেন। মেজবা হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ সময় দিয়েছেন এবং ঈদ মোবারক। মেজবা, আপনি একটু আমাকে জানাবেন, সেটি হচ্ছে সরকার যেই দাম বেঁধে দিয়েছে এবার চামড়ার, যেই কথাটি এবার বিভিন্ন গণমাধ্যমে আসছে, বা আপনিও হয়তো এই বিষয়ে খবর রেখেছেন, যে ব্যবসায়ীরা বলছেন যে সরকার যে নির্ধারিত যে দাম, সেই দামটি এবার ব্যবসায়ীদের জন্য কোনোভাবেই লাভজনক নয়। যে সরকারের পূর্ব নির্ধারিত যে জায়গা আমরা দেখেছি, যে আমরা গেল বছর থেকে কিন্তু এবার যে নির্ধারিত দামটি দিয়েছে, সেটি কিন্তু গেল বছরে যেটি 60 থেকে 65 ছিল, এবার 2 টাকা বাড়তি দাম দিয়ে এটি 67 টাকা পর্যন্ত করা হয়েছে ঢাকার ভেতরে, এবং ঢাকার বাইরে সেক্ষেত্রে এটি দামটাকে কিন্তু 57 টাকা, অর্থাৎ 2 টাকায় বেড়েছে। কিন্তু ব্যবসায়ীদের বড় আকারে যে অভিযোগটা, সেটি যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তাদের বড় একটা অভিযোগ যে এটি কিন্তু সরকার রেট যেটি বেঁধে দিয়েছেন সেটি কিন্তু লবণজাত পণ্যে,
লবণজাত যে ইটা করা হবে, চামড়াটা রাখা হবে, সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং একই সাথে সরকার যেটি করছে যে বিনামূল্যে কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা বিনামূল্যে লবণও দিচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো মাঠের যে চিত্র আমি আজকে দেখেছি বা গেল কয়েক বছর ধরে যে বাস্তবতাটা আমরা দেখে আসছি, সেটি হলো যে প্রতিষ্ঠানগুলোকে লবণ দেওয়া হয় এবং যে জায়গা যারা এই চামড়াটা সংরক্ষণ করেন না এবং তারা দিনেই বিক্রি করে দিতে চান, তারা আসলে এই প্রক্রিয়াটাই মোটে অভ্যস্ত না। তারা এই সংরক্ষণ প্রক্রিয়ায় টোটালি যেতে চান না, তারা এই কাঁচা চামড়াটাই বিক্রি করতে চান। যার কারণে মূলত এই ব্যত্যয়টা ঘটে থাকে যে সাধারণ মানুষ যেটা মানে মৌসুমী ব্যবসায়ীরা যেটা করেন, তারা এই লবণজাত প্রক্রিয়ায় না গিয়ে এই যে কাঁচা চামড়াটা মূলত ট্যানারি শিল্প বা ফুরিয়াদের কাছে বিক্রি করে থাকেন। সেই জায়গাটায় কিন্তু সেক্ষেত্রে দাম প্রায় অর্ধেকে নেমে আসে। এবং এমনকি এবছর আমরা দেখেছি, গেল বছর যে একটি মানে মাঝারি আকারে যে চামড়া, সেটি কিন্তু 700 থেকে 800 টাকা আমরা বিক্রি দেখেছি। এবছর কিন্তু সেই দামটাও আমরা প্রায় 70 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত কমে গেছে। আমরা এবছর দেখেছি প্রায় 650 থেকে 700 টাকা পর্যন্ত মাঝারি আকারে যে আমরা, আর যেটি কিন্তু, এবং সরকারের যে নির্ধারিত রেট যদি আমরা 67 টাকা বর্গফুট চিন্তা করি, সেই দাম কিন্তু কমপক্ষে সেটি আসার কথা 1350 থেকে 1200 টাকা সর্বনিম্ন রেট আসার কথা। সেটি কিন্তু এখন ব্যবসায়ীরা এই যারা মৌসুমী ব্যবসায়ী, তারা কিন্তু সেটি আরো চড়া মূল্যে কিনছেন। আমরা এমনও ভুক্তভোগী পেয়েছি অনেক মৌসুমী ব্যবসায়ী, এটাকে তারা 600, 650, 700 টাকা পরে একটি চামড়া কিনে, যে যেখানে ট্যানারিতে যে বিক্রি করতে হচ্ছে, সেখানে যে তারা 600, 650 বেশি দাম পাচ্ছেন না। এর মূল কারণ হলো যে লবণজাত প্রক্রিয়াটা সেটি কিন্তু তারা সংরক্ষণ না করে সাথে সাথে বিক্রি করে দিতে যাচ্ছেন, এবং সরকারের নির্ধারিত যে দাম সেটি কিন্তু বেঁধে দিয়েছেন লবণজাত যে চামড়া সেটি নিয়ে। এখানেই মূলত ব্যবসায়ীদের যে এইটা যদি না হয়, যদি শুধুমাত্র কাঁচা চামড়ার যে রেটটা সেটি যদি সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়, সেটি মনে হয় তাদের জন্য সহজ হয় এবং বিক্রির জন্য এটা সহজ হয়। এই জায়গাগুলো ব্যবসায় হওয়ার কারণে দামের একটা বড় ব্যবধান। আর এই সুযোগটা সাধারণত এই যে আমরা মাঠ পর্যায়ে যে ফরিয়া এবং মধ্যস্বত্বভোগী যেটা বলে থাকি, এই সুযোগটা তারা নিয়ে থাকে এবং যার কারণে দামের একটা বড় ব্যবধান তৈরি হয়। এই সুযোগটি বন্ধ আসলে কিভাবে করা যাবে? শাহিন আহমেদ, আপনি আছেন আমাদের সাথে। জি, ধন্যবাদ। আমি ৭১-এর দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাই। আমি সাভারে আছি বর্তমানে। আমাদের যে ক্লাস্টার আছে চামড়া শিল্প নগরীতে, সেইখানে এখন পর্যন্ত প্রায় আপনার ২ লক্ষ পিস চামড়া আপনার ট্যানারি স্টেটে ঢুকেছে। এবং আমার মনে হয় যে কালকে সকাল পর্যন্ত হয়তোবা ৪ লাখ পিসের মতো চামড়া এখানে ঢুকতে পারে। এইখানে মেজবাবাই যথার্থই বলেছেন। এখানে বিশেষত ট্যানারি মালিকরা কিন্তু আপনার সরাসরি ইন্টারভেন করতে পারে না। কারণ হলো যে ট্যানারি মালিকরা কিন্তু আপনার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছে। বিশেষত আমাদের যে ঈদ অ্যাডভান্সটা দেওয়া হতো আপনার ৩০০-৪০০ কোটি টাকা, সেই টাকাটা কিন্তু আপনার অনেক ট্যানারি ক্লাসিফাইড হয়ে যাওয়াতে, ইরেগুলার হয়ে যাওয়ার কারণে পাচ্ছে না। যার কারণে দেখা যাচ্ছে যে মৌসুমী ব্যবসায়ীরা আপনার কিন্তু আপনার ৬০০-৭০০ টাকা করে চামড়া কিনেছে, সেটা ট্যানারি মালিকদের কাছে কিন্তু আবার নিয়ে আসলে দেখা যায় যে তারা এখান থেকে ১০০-২০০ টাকা আরো প্রফিট করে। তো এইখানে আপনার যে লবণযুক্ত চামড়া, সেখানে কিন্তু ৩০০ থেকে ৪০০ টাকা পার চামড়ায় আপনার গড় পড়তায় আপনার কিন্তু খরচ যায়। এইখানে লবণের খরচ আছে, এখানে আপনার পরিবহন খরচ এবং আপনার লেবার খরচ। তো এইখানে আমি মনে করি যে এই যে আপনার যে মধ্যস্বত্বভোগীদেরও আমি দোষ দিব না। দোষটা হলো যে আমাদের কাছেও এখন অনেকে চামড়া নিয়ে আসতেছে, যেটা কিনা ৫০০ টাকা ৬০০ টাকা বলছে, কিন্তু আমরা নিচ্ছি না। কেন? আপনার এই মুহূর্তে আমার যে ক্যাপাসিটি, আমার ট্যানারির ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমি আমার সেই লোকবল নেই, আমার সেই লবণ পর্যাপ্ত নেই, যার কারণে কিন্তু আমি এই চামড়া নিতে পারছি না। সুতরাং এইখানে দেখেন, আমরা কিন্তু বারবার বলেছি যে এই যে সরকার যে ১৭-১৮ কোটি টাকা লবণ দিল, হ্যাঁ, আপনার এখানে কিন্তু অনেক আপনার মৌসুমী ব্যবসায়ী, আড়তদার এবং আপনার এতিমখানা, মাদ্রাসা এই লবণ পেয়েছে। আপনার
আপনারা চামড়াটা কালেকশন করেন এই মাদ্রাসা এতিমখানা ছাত্রদের দিয়ে সারাদিন, কিন্তু আপনারা সন্ধ্যায় আসলে কি করেন, আপনারা লবণ না দিয়ে আপনারা এইটাকে ট্যানারির দিকে নিয়ে আসেন, বা পোস্তা হাইডেন মার্চেন্ট বা আপনার যে আড়ত গুলো হচ্ছে সাভারে সেখানে নিয়ে আসেন। এর ফলে দেখা যায় যে এই যে তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি নেই বিধায় কিন্তু আপনার এই চামড়াগুলো নিতে পারছে না। সুতরাং এইখানে আমার মনে হয় যে আমরা বারবার সতর্ক করেছি, এবং বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় যে আপনার মনিটরিং করছে। আমরা যে বিভাগীয় কমিশনার যে ডিসি মহোদয়দের সাথে মিটিং করেছি, সেখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে ঢাকার বাইরের চামড়া কোনোভাবেই আপনার কিন্তু ঢাকার ভিতরে ঢুকতে পারবে না অন্ততপক্ষে 7 দিন। তো এইখানে দেখা যাচ্ছে যে ঢাকার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট গুলো থেকেও কিন্তু চামড়া আসতেছে। সো আমি মনে করি যে এইখানে আসলে এটা ঠিক নয়। আপনার মনে করেন যে লবণটা আপনার যে দেওয়া হলো, গত বছর কিন্তু দেখা গেছে যে মাদ্রাসা এতিমখানাতে লবণও বিক্রি করেছে, আবার চামড়াও বিক্রি করেছে, তারা কিন্তু এটা দেয়নি। সুতরাং আমি মনে করি যে এইখানে যদি চামড়ার প্রপার দামটা পেতে যায়, তাহলে একটা কিন্তু সেই বার্গেনিং পাওয়ারটা হলো তার এটাকে সংরক্ষণ করা এবং সঠিক সময় আপনার লবণ দিয়ে এটাকে প্রিজার্ভ করা। তাহলে কিন্তু সে যদি কোয়ালিটি ডিটোরেট না করে, সে কিন্তু ঠিক দামটাই পাবে। এবং মেজবাবে আরেকটা কথা বলেছেন যে 1300-1400 শাহিন আলম সাহেব, কিন্তু জি আপনাকে একটা জিনিস আমি বলি, সেটা হলো যে বিষয়টা যদি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, যে আন্তর্জাতিক বাজারে আমাদের চাহিদা কমে গেছে, এটা একটা ব্যাপার হতে পারে। যেমন ধরেন যে আমাদের উন্নত দেশগুলিতে আমাদের চামড়াজাত পণ্য, চামড়াজাত রপ্তানি করতে হলে যে লেদার ওয়ার্কিং গ্রুপের যে সনদটা দরকার, এবং সাভারে যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আছে, সেটা আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলে অনেকেই আমরা এটা ঠিক মতন রপ্তানি করতে পারছি না। এই জন্য আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের চাহিদা অনেক কমে গেছে। চাহিদা কমে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে আভ্যন্তরীণ বাজারে এর মূল্য হ্রাস পেতে বাধ্য, এবং কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া এই সনদ অনেকেরই নাই। এ ব্যাপারে আপনার কি মন্তব্য? ধন্যবাদ। আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে বিষয়টি ঠিকই বলেছেন, কারণ আপনারা যদি দেখেন যে আমার কিন্তু 16 সালে আমি রপ্তানি আমার ছিল $1.3 বিলিয়ন, অথচ আমি 26 সালে এসে আমার রপ্তানি দাঁড়িয়েছে আপনার $1.2 বিলিয়ন। সেখানে কিন্তু আমার গ্রোথ 10 বছরে কিন্তু গ্রোথ কোনোভাবে বাড়েনি। এটা না বাড়ার কারণ হলো গিয়ে যে বিশেষত যে কমপ্লায়েন্স, আমরা যদি কমপ্লায়েন্স করতে পারতাম অন্ততপক্ষে, যে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট যেটা এলডব্লিউজি বলে, সেই সার্টিফিকেটটা যদি অন্তত 15-20টি ট্যানারি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু এই সিচুয়েশনটা থাকতো না। ওয়ার্ল্ডে কিন্তু আপনার যারা হাই এন্ড প্রোডাক্ট তৈরি করেন, বিশেষত মানে আমেরিকান ব্র্যান্ডগুলো এবং ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো, তারা কিন্তু আমাদের থেকে চামড়া নিত আগে, কিন্তু যে সময় এলডব্লিউজি বাধ্যবাধকতা চলে আসলো, সে সময় কিন্তু তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল। কারণ এখানে আপনার এটাকে অবশ্যই আপনার ম্যান্ডেটরি করে দিয়েছে যে এইটা না থাকলে, এই সার্টিফিকেটটা না থাকলে তাহলে কোনোভাবেই করা যাবে না। আপনি আমার গ্রোথটা বাড়লো না, আমি আরেকটা কারণ আমি বলতে চাই, যে সেটা হলো যে আমি কিন্তু আমার কোয়ান্টিটি কিন্তু আমার বেড়েছে, এক্সপোর্ট কোয়ান্টিটি আমার বেড়েছে, কিন্তু আমার প্রাইস কিন্তু বাড়েনি। অর্থাৎ আমি যে 1 স্কয়ার ফিট চামড়া 1.50 সেন্ট আমি সেল করতাম আগে, সেই চামড়াটা আমি 60-70 সেন্টের নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে আমি বিক্রি করছি। কিন্তু আমার কিন্তু এখানে মানে যে ফরেন কারেন্সি আর্ন করার কথা, সেখানে কিন্তু $2 বিলিয়ন অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, ওভার হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না একমাত্র নন কমপ্লায়েন্টের জন্য। এইখানে যে 3টি ট্যানারি আছে, সেটি হলো এলডব্লিউসি সার্টিফাইড, যারা কিনা বাংলাদেশের র হাইটস থেকে এবং আপ টু ফিনিশ পর্যন্ত করে। সেটা আমাদের এই ক্লাস্টারের বাইরে চিটাগং এবং খুলনা, যশোরের 2টি ট্যানারি আপনার এলডব্লিউজি গোল্ড সার্টিফাইড। তাদের কিন্তু আপনার অর্ডার সবসময় বুক থাকে এবং 3-4 মাস পর্যন্ত তারা কোনো অর্ডার নিতে পারে না। এইখানে দেখেন তাদের সেলিং প্রাইসও কিন্তু $1.50 উপরে আছে, এবং তারা কিন্তু কোনো নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে তাদের পণ্যগুলো সেল করে না। আমরা বাধ্য হয়ে
আমরা ব্যবসা টিকে থাকার জন্য আমরা এইসব বায়ারদের কাছে সেল করছি। এটার বেনিফিশিয়ারি হলো চাইনিজরা, মূলত এইখান থেকে আপনার নিয়ে যাচ্ছে। আপনার এই বাস্তবতায় মেজবাহ হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে ট্যানারির বা এই চামড়া শিল্প নিয়ে তো আসলে আমাদের অনেক সম্ভাবনার জায়গা রয়েছে, এবং এইটির একটি বিশাল চাহিদাও আছে আমাদের দেশের অভ্যন্তরীণ, আর বাইরে তো আছেই। সামনে আমরা জানি যে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। সরকারের এই বিষয়ে যেই কথাগুলো, যে সমস্যার কথাগুলো আমাদের অন্য অতিথি বললেন, শাহিন আহমেদ বললেন, এই বিষয়গুলো নিয়ে আসলে কোনো ধরনের উদ্যোগ সরকারের বা কোনো পরিকল্পনা আছে কিনা, বা সেখানে এ ধরনের কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, কোনো খবর আছে কি এই বিষয়ে আপনার কাছে? মেজবা। জি। সরকারে আমরা যেটি পর্যন্ত জেনেছি যে এখন পর্যন্ত সরকারের মধ্যে এই বিষয়টা কিন্তু শুধু এবছরই না, আমরা গেল কয়েক বছরেই দেখছি যে এই একই অবস্থা তৈরি হয়েছে। আমরা দেখছি মানে ব্যবসায়ীরা যেটি বলছেন, আমরা দেখছি যে এখানে 10 থেকে 15 বছর যারা ব্যবসা করছেন তাদের কিন্তু অভিযোগ একটাই, মৌসুমী ব্যবসায়ীদের বলেন এবং স্বাভাবিক ব্যবসায়ীদের কিন্তু অভিযোগের ওই জায়গাটা কিন্তু এখনো রয়েছে। শুধু এই 5 থেকে 7 বছরের বেশি সময় ধরে কিন্তু এই সংকটটা যেটা তৈরি হয়েছে, যেটি একটু আগে ভাই বলছিলেন যে আন্তর্জাতিক বাজারেও কিন্তু এর যে জায়গাটা সেটিও কিন্তু তৈরি হয়নি। একই সাথে যে সরকারের যে পদক্ষেপ, সরকার শুধুমাত্র মনে হয়েছে অনেক ক্ষেত্রে যে সরকার একটি নাম নির্ধারণ করে দেন এবং কিছু বিনামূল্যে লবণ দিয়ে দেন, এর পরবর্তীতে যে প্রক্রিয়া এটি আসলে বাজারে সঠিকভাবে আদায় হচ্ছে কিনা, সেই জায়গাগুলো যে রক্ষণাবেক্ষণের জায়গা, এইটা আমরা সরকারের পক্ষ থেকে গেল কয়েক বছর ধরে ঘাটতি দেখছি, এবং যার কারণে কিন্তু এই শিল্পের যে বড় একটা সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গাটাও কিন্তু নষ্ট করছে। এবং সরকারের আমরা বাড়তি কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কিন্তু আমরা দেখি বাণিজ্য। মেজবা ভাই, আমি একটু অ্যাড করব এখানে, বিশেষত বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় একটা মনিটরিং সেল করেছে আপনার, সেটা আপনার ভোক্তা অধিকারের আপনার যারা কর্মকর্তারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের, তাদেরকে চিফ করে আপনার এখানে কিন্তু বাজার মনিটরিং এর জন্য একটা সেল গঠন করা হয়েছে। তারা সকাল থেকে বাজার মনিটরিং করছে এবং আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছে। যেমন আপনার বিকেল বেলা সাভারে চামড়া ঢোকার সময় দেখা গেল যে একটি গ্রুপ চাঁদা চাচ্ছে আমাদের কাছে, তো আমরা সাথে সাথে মন্ত্রণালয় মনিটরিং সেলের সাথে যোগাযোগ করেছি, তারা কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং সেখানে সেটা তাদেরকে প্রতিরোধ করেছে প্রশাসনের মাধ্যমে। সো আমি মনে করি যে এই বছর কিন্তু একটু প্রেক্ষাপটটা ভিন্ন, যেহেতু রাজনৈতিক সরকার আছে এবং তারা কিন্তু মন্ত্রী মহোদয়ও আপনার ইতিমধ্যে আপনার আমিন বাজার আজকে পরিদর্শন করেছে এবং আগামীকালকে সাভার চামড়া শিল্পনগরীতে উনি আসবেন। তো এইখানে মনে করেন যে আমি মনে করি যে সরকারের উইংস গুলো আপনার এই ব্যাপারে সিরিয়াস, এবং আপনার যাতে কোনোভাবে বাজার ম্যানিপুলেশন না হয় এবং যাতে আপনার সেটার চামড়াটার যথাযথ মূল্যটা পায়, সেই ব্যাপারে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এখানে একটা ব্যাপার, সেটা হলো যে কথাটা আপনি বলছিলেন, আন্তর্জাতিক বাজারে আমার পণ্যের চাহিদা বাড়ানোর ক্ষেত্রে যদি আমি মানসম্মত না করতে পারি, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কি সরকারের সঙ্গে স্পেসিফিকভাবে এই জায়গাটায় যাবেন কিনা, যে আমরা যে সনদটা বাধ্যতামূলক, আমার সাভারে যে বর্জ্য শোধনাগার যেটা মানসম্মত না, এইটা যাতে দ্রুত মানসম্মত হয় এবং আমরা যাতে সনদগুলি পাই এবং আমাদের চাহিদা বহির্বিশ্ব উন্নত দেশগুলি বৃদ্ধি পায়, এ ব্যাপারে আপনার সরকারের সাথে কোনো বিয়েতে যাবেন কিনা আলোচনায় ইমিডিয়েট? দেখুন আমরা কিন্তু অতীতে সরকারের সত্ত্বেও আমরা অনেক আলোচনা করেছি। আমাদেরকে এই যে 10-12 হাজার কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি এখানে, সেই আশা নিয়ে যে এখানে সাস্টেনেবল লেদার প্রোডাকশন করব এবং কোয়ালিটি লেদার আমরা বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড বায়ারদের কাছে সেল করব। এইখানে আমরা কিন্তু সেরকম তারা ওই ঈদ আসলেই আমাদেরকে বলতে হ্যাঁ আমরা এটা ঠিক করে দেবো, এটা সেটা, কিন্তু আপনার এখানে দেখা গেছে যে আমরা আসলে কাজের কাজ কিছুই করতে পারি না 7-8 বছরের ভিতরে। তো বর্তমান সরকার আপনার দায়িত্ব নেওয়ার পরে আমাদের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী একই ব্যক্তি, আপনারা জানেন জনাব গোলাম মুক্তাদির সাহেব, ওনার সাথে আমাদের কনজিকিউটিভ মিটিং হয়েছে এবং আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে যাতে আমরা সনদগুলো পেতে পারি। উনি ইতিমধ্যে আপনার সাভার শিল্পনগরী ভিজিট করেছেন। সেই আমাদের যে সিটিপিটা প্রবলেম,
সেটা যে মানে আমাদের যে ইন্টারন্যাশনাল মানদণ্ড বা অভ্যন্তরীণ মানদণ্ড যে আপনার মিট করছে না, সেটা কিন্তু উনি অবগত। এবং আপনার যে আমরা যে এইটার না পাওয়ার কারণে, যে কমপ্লায়েন্স সার্টিফিকেট না পাওয়ার কারণে আমরা যে ব্যবসা হারাচ্ছি, উনি এটা উপলব্ধি করছেন। এবং আমরা যতটুকু জানি যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আন্তরিক, এবং আপনার ওনাকে দায়িত্ব দিয়েছেন যাতে অতি দ্রুত আপনার এই সিটিপিটাকে রেক্টিফিকেশন আপগ্রেডেশন করে আন্তর্জাতিক মান সম্পন্ন করা, এবং এটার যে ধারণ ক্ষমতা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। কারণ এটা বলা হয়েছিল যে 25,000 কিউবিক মিটার, এখানে চাইনিজরা সহ বাংলাদেশের কতিপয় কর্মকর্তারা ছিলেন এবং যারা এটা মনিটরিং করেছেন, তাদের দুর্নীতির কারণে এটাকে 15,000 কিউবিক মিটার তৈরি করে তারা কিন্তু টাকা নিয়ে চলে গেছেন। এইখানে আমাদের যে এই যে পিক সিজনে যে আপনার যে আমরা ডিসচার্জটা করি, সেটা কিন্তু 40,000 কিউবিক মিটার পর্যন্ত হয়। সুতরাং আমি মনে করি যে এই যে ধারণ ক্ষমতা, এখানে ধারণ ক্ষমতা নিয়েও কিন্তু আপনার প্রশ্ন থেকে যায়। এইটাকে রেটিফিকেশন আপগ্রেডেশনের বাইরেও আমাদের যাদের বড় বড় ট্যানারি আছে, যাদের সক্ষমতা আছে ইটিপি করার, তাদেরকে ইটিপি পারমিশন দিয়ে এবং সফট লোনের মাধ্যমে যাতে আপনার এই সহযোগিতা করা হয়, সেটার ব্যাপারে আমরা কিন্তু প্রক্রিয়াটি আলোচনা আবার করেছি। নতুন করে আসলে সাজানোর দরকার, কারণ আপনি তো বিভিন্ন খাতওয়ারি কথাগুলো বলছিলেন এবং সেখানে নানা ধরনের একই রকম সমস্যার কথা বারবার যে আছে, মানে কোনোটাই খুব একটা স্বস্তিদায়ক কোনো বিষয় নয়। পুরো প্রক্রিয়াটিকে আবার নতুন করে কি আসলে শুরু করা দরকার কিনা, কি মনে করেন? আরেকটু বাস্তবতা আমি যুক্ত করতে চাই। এই যে সরকারের জায়গাগুলো আমরা বলছি, আমরা গেল কয়েক বছরে যদি আমরা বাজারের কথা চিন্তা করি, মূল্যস্ফীতি বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, সেক্ষেত্রে আমরা এই শিল্পের বাস্তবতাটা আমরা ভিন্ন দেখেছি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বললে যেটা জানতে পারি, বা আমরা যদি চামড়া শিল্পের বাস্তবতা আগে যেটা ট্যানারি এর মধ্যে হাজারীবাগ থেকে সরিয়ে নেওয়া হলো, তার আগে সেই সময়ের কথা যখন হাজারীবাগে ছিল, সেই সময় শিল্প যদি আমরা দেখি, ব্যবসায়ীরা সে সময় একটি একটি চামড়া, যে চামড়াটা 4 থেকে 4 হাজার টাকা বিক্রি হতো, সেই চামড়ার দামটা কিন্তু একবারে নেমে এখন এসেছে 1 থেকে 2 হাজারের মাধ্যমে, সেটিও কিন্তু পাচ্ছেন না অনেক ক্ষেত্রে তারা। চামড়ার দামের ক্ষেত্রে আমরা কিন্তু বিপর্যয়। আমরা কিন্তু এর বাস্তবতাটা যদি মাঠে আবার দেখি, আমরা যদি একটা বেল্ট কিনতে যাই, একটা জুতা কিনতে যাই, কিন্তু সেই দামটা কিন্তু অনেক ক্ষেত্রে একটি বড় জায়গা থেকে যায় কিনা, যে আসলে এই যে চামড়ার যে আমরা সিন্ডিকেট বলছি বা বিদেশি বাজারে আমাদের যে চাহিদা কম বলছি, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু যে জুতাটা কিনছি চামড়ার, যে আমরা যে চামড়া তৈরি সেটি কিন্তু অনেক চড়া মূল্যে কিনতে হচ্ছে। কিন্তু এর সুযোগটাকে শুধুমাত্র এই মধ্যস্বত্বভোগী তো আমরা বলছি না, একই সাথে কিন্তু বিদেশে বা অন্য এই সুযোগটা অন্য কেউ লুফে নিচ্ছে কিনা, এ বিষয়ে সরকার কোন ধরনের পদক্ষেপের জায়গায় যাচ্ছে কিনা। ছোট করে যদি এটার উত্তর দেন শাহীন আহমেদ, আমাদের হাতে সময় একেবারে কম। হ্যাঁ, দেখুন এখানে আসলে যে আপনি জুতোর কথা বলেছেন, এটা আপনি যথার্থই বলেছেন যে এখানে দেখা যায় যে 3-4 হাজার 5 হাজার টাকা একটা জুতো বিক্রি হয়, কিন্তু একটা জুতো তৈরি করতে গেলে আপনার 24-25টি কম্পোনেন্ট লাগে। সেই কম্পোনেন্ট গুলো কিন্তু আমাদেরকে সেই ইম্পোর্ট করে নিয়ে এসে আপনার এই জুতোগুলো তৈরি করতে হয়। আমি যেহেতু আমার একটা ফুটওয়্যার ফ্যাক্টরি আছে, এই অভিজ্ঞতাটা আমার আছে। সুতরাং আমি মনে করি যে এখানে যদি আমরা মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা তৈরি করতে না পারি, তাহলে কোনোভাবে আপনার সস্তার জুতো এই দেশে পাওয়া যাবে না। অনেক ধন্যবাদ শাহীন আহমেদ, এবং একই সাথে মেজবা হাসান, আপনাকে ধন্যবাদ। আগামীতে নিশ্চয়ই অর্থনীতির অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আজকে সময় দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমরা এবার আলোচনা করতে চাই দেশের বাইরে খবর নিয়ে, এবং দেশের বাইরে খবর বলতে প্রধান খবরই আসলে ইরান যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধ। যুদ্ধবিরতির কথা আমরা জানি, কিন্তু তার মাঝে আলোচনাও হয়েছে, সেটিও যেমন জানি, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। নানা দেশের আলোচনার ভিতরেও এই যুদ্ধবিরতি যখন চলছিল, তখন এরই মধ্যে হুরমুজ প্রণালীতে আমরা খবরে দেখলাম যে মার্কিন যে ট্যাঙ্কার, সেটা লক্ষ্য করে ইরান গুলি ছুড়েছে। সেটা খুব একটা ভালোভাবে নেয়নি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে সামনের দিনগুলোতে আবারও কি যুদ্ধ শুরু হচ্ছে, এই একটা আশঙ্কা কিন্তু সাধারণভাবেই পুরো বিশ্ববাসীর মধ্যে চলে এসেছে। আমরা আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এবং তিনি নিরাপত্তা বিশ্লেষক। অনেক ধন্যবাদ কামরুজ্জামান, যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং স্বাগত ৭১ জার্নালে। ঈদ মোবারক একই সাথে। আমরা যেহেতু
খবরে দেখছিলাম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরান এরই মধ্যে মার্কিন ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। নিশ্চয়ই এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র বসে থাকবে না। যদি তারা পাল্টা আবারও আক্রমণ চালায়, বা যদিও গুলি তারা করেছে আমরা সেটা গণমাধ্যমে দেখছিলাম, তাহলে সামনের দিনগুলো থেকে আবারও যুদ্ধের মতো অবস্থা হতে যাচ্ছে বলে আমরা ধরে নেব। আপনাকে এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাদের ঈদ মোবারক জানিয়ে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আজকে আমাদের ঈদুল আজহা, এবং একজন নবী তার প্রিয় সন্তানকে কোরবানি দিয়েছিলেন। আমাদের ইসলামিক দেশগুলো যেখানে আজকে ঈদ আনন্দ সহকারে পালন করার কথা, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে তারা সেরকমভাবে ঈদ করতে পারছে না। সেজন্য আমার পক্ষ থেকে সকলের প্রতি আমার সমবেদনা। তো যুদ্ধে আপনার এটা গ্রিক দেবতা পোলেমাসের নামে পোলেমোলজি বা যুদ্ধবিদ্যা। তো যুদ্ধবিদ্যায় আপনার ফগ অফ ওয়ার নামে একটা ব্যাপার আছে, যে অনেক কিছুই আপনার আনক্লিয়ার, আনসার্টেন। তো যুদ্ধের বিরতি হয়েছিল আমরা জানি, ২৮শে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়েছিল। আজকে আবার ২৮ তারিখ মে মাসের, ৩ মাস হয়ে গেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো মাঝখানে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতির মাঝখানেও আমরা দেখছি যে ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার এয়ার স্ট্রাইক করেছে। এটারই একটা প্রতিবাদ স্বরূপ ইরানিয়ানরা আজকে আপনার কুয়েতের উপরে ড্রোন অ্যাটাক করেছে এবং মিসাইল হামলা করেছে। তো এটা যুদ্ধ আবার শুরু হবে এটা আমি ঠিক বলবো না। যুদ্ধ আসলে চলমান, দুই পক্ষই যুদ্ধবিরতির নামে তারা হয়তো নতুন করে প্রস্তুতি নিচ্ছে। সুতরাং সামনের দিনগুলো হয়তো আরো ভয়াবহ। সেই বাস্তবতায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একই সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারা বৈঠক করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে শি জিনপিং বৈঠক করেছে। এই যে ত্রিমুখী বিশ্ব মোড়লদের বৈঠক, এবং অনেকেই বলছে বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, যদিও আলোচনা সূচি কী ছিল সেটা তারা না বললেও সবারই একটা ধারণা যে ইরান ইস্যুতেই হয়তো আলোচনা করা হয়েছে, কারণ চীন এবং রাশিয়ার সাথে হচ্ছে ইরানের খুব ভালো সম্পর্ক। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেইভাবে চেয়েছিল ইরানকে একটি চাপে ফেলতে, যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে নিয়ে আসতে, সেটাই এখনও তারা করতে পারেনি। আপনার কাছে কি মনে হয়, এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও যদি শক্তিশালী হয়ে যুদ্ধটি শুরু করে, রাশিয়া এবং চীন কি ইরানকে সরাসরি এবার সাহায্য করবে? আমরা যদিও জানি যে এর আগে রাশিয়া নানাভাবে বা চীন নানাভাবে প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে, কিন্তু সরাসরি যুদ্ধে আসলে তারা কখনো ইরানের সাথে ছিল না। কিন্তু এবার কি মনে হচ্ছে আপনার? আমার তো মনে হয় আমরা আপাত দৃষ্টিতে যুদ্ধের মধ্যে দেখছি হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে মার্কিন নৌবাহিনী, এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের আন্ডারে আপনার এই যুদ্ধের ক্ষেত্র মিডল ইস্ট এবং ইজিপ্ট, এরকম ২১টা দেশ নিয়ে মানে যে দায়িত্বে, এটা মার্কিন সেন্টকম বলে, সেন্ট্রাল কমান্ড, যেটার হেডকোয়ার্টার ওদের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। তো যাই হোক, এটা আমরা যদিও দেখছি হরমুজ প্রণালীকে নিয়ে আপনার ব্লকেজ, আপনার ড্রোন অ্যাটাক, এটা সেটা হচ্ছে, কিন্তু এর অন্তর্নিহিত আমরা যদি আরো একটু ভিতরে ঢুকি, এটা হলো আপনার ইরান একটি পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন দেশ হতে চায়, এবং এরা এ নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আপনি জানেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প নিয়ে ইরান বহু বছর থেকে কাজ করছে, এবং এটার জন্যই মাঝে মাঝে আপনার ইসরায়েল এবং তাকে হেল্প করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ইরানের উপর নজরদারি করছে। তো আমরা জানি ইউরেনিয়াম এটা ৯২ নম্বর মৌল, ১১৮টা মৌলিক পদার্থের মধ্যে ইউরেনিয়াম হলো ৯২ নম্বর, এবং যে ইউরেনিয়াম দিয়ে আপনার পারমাণবিক অস্ত্র তৈরি হয় এটা আপনার ইউরেনিয়াম আইসোটোপ 235। এমনি প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় এটা আপনার 238। তো এটাকে সমৃদ্ধ করে 235-এ যদি নেওয়া যায় তাইলে এটা আপনার রেডিও অ্যাক্টিভ হয়। তো এই প্রকল্পে আপনার
চীন এবং রাশিয়া এরা কিন্তু ভিতরে ভিতরে অনেকভাবে ইরানকে সাহায্য করছে, এবং আপনি জানেন আপনি যে বলছেন যে ভিতরে অনেকভাবেই হচ্ছে তারা ইরানকে সাহায্য করছে। জি, এবং এটার না, দরকার আপনার আছে কাছে এই কারণে একটা সাথে যে প্রশ্ন, সেটা হচ্ছে ইসরায়েল সেটি কিন্তু যদি আপনার বড় দেশগুলো ইরানকে সাহায্য করে, বিশেষ করে রাশিয়া এবং চীন, তাহলে যুদ্ধের অবস্থাটা আসলে কি হতে যাচ্ছে? এবং আপনার কাছে মনে হয় কিনা যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো এখন কিছুটা হলেও মার্কিনের কিছুটা বলয় থেকে একটা সরে বিষয় এসছে। একটু পিছনে জি। যাই। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ করেছে তো। এর আগে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ফিদেল তারা কাস্ট্রো ইয়েকে, অপহরণ করেছে। তো এর অনেক আগে পানামার প্রেসিডেন্ট নোরিয়াকে তারা অপহরণ করেছিল, নিয়ে গেছিল, এবং সে আমেরিকাতে তার বিচার হয়েছে, পানিশমেন্ট হয়েছে। এবং কিউবার একটা আমি যেটা বলতে চাচ্ছি আক্রমণ সেটা করার হলো চেষ্টা যে করেছিল। পানামা এবং ভেনেজুয়েলার যে তাদের অপারেশন, সফল অপারেশনকে আমেরিকা মনে করেছিল ঠিক একইভাবে ইরানের ক্ষেত্রে হবে। এবং এতে হতভম্ব ডোনাল্ড ট্রাম্প এবং কিছুটা সে উত্তেজিত, এবং 3 মাস হয়ে গেছে কিন্তু ইরান কিন্তু মাথা নত করে নাই। নিঃসন্দেহে অনেকেই আন্তর্জাতিক যারা বিশ্লেষক অনেকে আশঙ্কা করছেন যে এইটা যুদ্ধ আলটিমেটলি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও মোড় নিতে পারে। সেই মোড়টার প্রশ্ন যখন আসবে, নিঃসন্দেহে এইখানে ইরানের সাথে চীন, রাশিয়া একটা অলিখিত ব্লক কিন্তু এখানে আছে, সেটা যুক্ত হয়ে যেতে পারে। এটা এমন ভাবার কোনো কারণ নাই যেটা নিরপেক্ষ অবস্থানে থাকবে, সেটা হয়ে যেতে পারে। আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমেরিকার জন্যে এটা খুবই একটা যে বিব্রতকর অবস্থা, যে তারা মনে তুড়ি মেরে সব কিছু করে ফেলবে একটা ব্যাপারের মধ্যে ছিল। যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেছি, ওরে খামিনিকে মেরে ফেললে কিংবা ওদের কয়েকজন টপ মিলিটারি অফিসারকে মেরে ফেললে ওরা সারেন্ডার করবে। এবং বিস্ময়ের সাথে ট্রাম্প বারবার বলে থাকেন কেন ওরা সারেন্ডার করছে না, সারেন্ডার করুক, এটার ব্যাপার আছে। কিন্তু একটা জিনিস কি, যে অনেকগুলি ঘটনা অতীতে ঘটেছে যখন আসলে এক মেরু শক্তি হিসাবে আমেরিকা পৃথিবীতে, মানে সিনাউ যুদ্ধের পতনের পরে, মানে সিনাউ যুদ্ধের অবসানের পরে আমেরিকা অনেক বছর ধরে এক মেরু একটা শক্তি, একক শক্তি হিসাবে পৃথিবীতে সে দাপিয়ে বেড়েছে। এই প্রথম তার যে নৌবহরগুলি সারা পৃথিবীতে নির্বিকারভাবে, মানে তারা মনে করতে থাকতো যে এই নৌবহরই ডেটারেন্ট, এটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে। এবার কিন্তু এই নৌবহর কিন্তু চ্যালেঞ্জড হয়েছে। এটার কিন্তু একটা বড় বিষয়, আমেরিকার জন্য বড় বিষয়। সবসময় যুদ্ধ, যে আমার ভাই বলেছেন যে আমরা আসলে একদম সরাসরি যুদ্ধ না হলেও সাইকোলজিক্যাল ওয়ারের মধ্যে কিন্তু আমরা আসি সবাই মিলে, পুরো বিশ্বই কিন্তু একটা সাইকোলজিক্যাল ওয়ারের মধ্যে আছে। সুতরাং এই ক্ষেত্রে যেটা প্রবলেম যেটা হচ্ছে ইরানিদের কাছে, সেটা হলো যে এই যে নেগোসিয়েশন চলছে, হঠাৎ করে আমেরিকা অ্যাটাক করে বসলো, বিশ্বাসের জায়গাটা হারিয়ে যাচ্ছে। একটা সফল নেগোসিয়েশন হয়ে একটা দীর্ঘস্থায়ী অ্যাগ্রিমেন্ট করতে গেলে যে বিশ্বাস দরকার, ইরানিরা সেই বিশ্বাস করতে পারছে না আমেরিকায়। কারণ তারা যখনই এই ধরনের আলোচনার কথা বলে তখন মনে করা হয় যে নতুন কোনো একটা নতুন কোনো একটা হামলার পরিকল্পনা করছে। এই জায়গাটা সংকট দেখা দিয়েছে আমার যেটা মনে হয়। এই সংকট আপনি কি বলেন? মনে হয় তো সহসা কাটবে কি, আপনার কাছে কি মনে হয় জনাব কামরুজ্জামান? সমস্যা কাটার কারণ নাই, এই কারণে যে আমি বলছিলাম যে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল কিন্তু পারমাণবিক ক্ষমতাধর। তো আমার যেটা অ্যাসেসমেন্ট এটা হলো যে ইরান যদি পারমাণবিক ক্ষমতাধর হয় তাহলে কিন্তু এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে, এবং এটা কিন্তু আশেপাশের দেশগুলো, মুসলমান দেশগুলো অন্তর থেকে চাচ্ছে, এটা চায়না চাচ্ছে, রাশিয়া চাচ্ছে। তো এটার জন্যই এত কিছু আমেরিকানরা করছে। আপনি জানেন যে 79-এ শাহের পতনের পর এরা কিন্তু আপনার ইরাক ইরান যুদ্ধ লাগিয়েছিল, পরবর্তীতে ইরাক দিয়ে কুয়েতকে আক্রমণ করা হয়, তারপরে আপনার কুয়েতকে আবার পরবর্তীতে পুনর্দখল করে, এবং সৌদি আরবের ওখানে 7 লক্ষ আপনার ফোর্স দিয়ে এই বিভিন্ন সময়ে ইরানের উপরে কিন্তু
এবং আক্রমণ বা ইয়ে হয়েছে, মানে তো অবরোধ, এটা বন্ধ embargo হবে হয়েছে না, বারবার। এটা বন্ধ হবে না। আর আপনার ইরান মানে এত সহজে কাবু হবে না, বিকজ কাবু হবে না, এটা ইরানকে আপনি অর্থাৎ সামনের ইরানের দিনগুলোতে যুদ্ধটি আরো কঠিন হতে পারে, এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং একই সাথে ধন্যবাদ এলাহি নওয়াজ খান আপনাকেও। আগামীতে আবার কথা হবে। দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।